নমস্কার বন্ধুরা, রাইট পাথের তরফ থেকে আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি হাজির হয়েছি, যেগুলি রেলওয়ে, এসএসসি, ব্যাংকিং এবং অন্যান্য বিভিন্ন রাজ্যের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকন প্রেস করে দিন, যাতে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা মিস না করেন। আজ আমরা আলোচনা করব 11ই নভেম্বরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলুন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, 2025 সালে ভারত থেকে গৌতম বুদ্ধের পবিত্র অবশেষ কোন দেশে পাঠানো হয়েছে? ডান দিকে আপনি যে দেশের ম্যাপ দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ভুটান, এবং এবছর নভেম্বর মাসে ভারত থেকে ভুটানে গৌতম বুদ্ধের পবিত্র অবশেষ পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুটানের জনগণ ও নেতৃত্বকে এর শ্রদ্ধার সাথে গ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। এই অবশেষগুলি শান্তি, করুণা ও সৌহার্দ্যের বার্তা বহন করে। ভুটানে এই অবশেষগুলি পাঠানো হয়েছে, তাই ভুটানের রাজধানী হলো থিম্পু, ভুটানের মুদ্রা হলো নেগলট্রাম এবং এর প্রধানমন্ত্রী হলেন লোটেয়া তসেরিং। আপনারা জানেন কিছুদিন আগেও গৌতম বুদ্ধের কিছু পবিত্র অবশেষ পাঠানো হয়েছিল রাশিয়ার কালমিকিয়াতে। তো এই দুটো প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি হলো, ভারতের ইতিহাসে প্রথমবারের মতো ইন্ডিয়ান আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল IFFI 2025-এ কোন ক্যাটাগরিতে নতুন পরিচালকদের প্রথম চলচ্চিত্র প্রদর্শনী হয়েছে? তো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে যে নতুন ক্যাটাগরিতে পরিচালকদের প্রদর্শনী হয়েছে সেটি হলো সেরা প্রথমবারের পরিচালক, অর্থাৎ বেস্ট ডেবিউ ডিরেক্টর। এবং এবারের বেস্ট ডেবিউ ডিরেক্টরের যে প্রাইজ সেটি জিতে নিয়েছেন ত্রিবেণী রায়, তার সিনেমা শেপ অফ মোমোস। ডান দিকে আপনি এই সিনেমার পোস্টার দেখতে পাচ্ছেন। ভারত ও বিশ্বব্যাপী 7টি প্রথম চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছিল এবং বিজয়ী পরিচালকের হাতে সিলভার পিকক, 10 লক্ষ টাকা নগদ পুরস্কার ও একটি প্রশস্তি দেওয়া হয়েছে। এই পুরস্কার যে বিচারক মণ্ডলী দিয়েছে তার মধ্যে অন্যতম হলেন রাকেশ ওমপ্রকাশ মেহরা। পরের প্রশ্নটি হলো, মহাসাগরীয় মালাবার 2025 মহড়ার জন্য ভারতীয় নৌযান INS সাহাদ্রি কোন স্থানে অংশগ্রহণ করেছে? তো মালাবার এক্সারসাইজ 2025 এর জন্য ভারতীয় নৌযান INS সাহাদ্রি গুয়ামে অংশগ্রহণ করেছে। INS সাহাদ্রি মালাবার বহুপাক্ষিক মহড়ায় অংশগ্রহণের জন্য উত্তর প্রশান্ত মহাসাগরের গুয়ামে পৌঁছেছে। মালাবার 2025 মহড়া ভারত, যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়া নৌবাহিনীর মধ্যে সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত করা হয়। এবারে এই তিনটি দেশ যেগুলি আমাদের সাথে মালাবার এক্সারসাইজ করে তাদের ব্যাপারে একটু জেনে নেওয়া যাক। প্রথমে যুক্তরাষ্ট্র অথবা ইউএসএ রাষ্ট্রপতি হলেন ডোনাল্ড ট্রাম্প। আপনারা জানেন ইনি আমেরিকার 47তম রাষ্ট্রপতি এবং ইনি রিপাবলিকান পার্টি থেকে বিলং করেন। আমেরিকার রাজধানী হলো ওয়াশিংটন ডিসি এবং মুদ্রা হলো আমেরিকান ডলার। জাপানের প্রধানমন্ত্রী হলেন সানায়ে তাকাইচি এবং আপনারা জানেন সানায়ে তাকাইচি হলেন জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জাপানের রাজধানী হলো টোকিও, জাপানের মুদ্রা হলো জাপানি ইয়েন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হলেন অ্যান্থনি আলবানিজ। অস্ট্রেলিয়ার রাজধানী হলো ক্যানবেরা এবং অস্ট্রেলিয়ার মুদ্রা হলো অস্ট্রেলিয়ান ডলার। পরের প্রশ্নটি হলো, 2025 সালে বেলেম ব্রাজিলে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু সম্মেলন COP30 বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী বিশ্ব উষ্ণায়নের সীমা কত ডিগ্রি সেলসিয়াস সীমাবদ্ধ রাখার চেষ্টা করা হচ্ছে? তো বর্তমানে ইউনাইটেড নেশনের COP30 সম্মেলন চলছে। এই COP30 সম্মেলনটি মেইনলি নেচার কনজারভেশনের জন্য করা হয় এবং এনারা এই সম্মেলনে বিশ্বের উষ্ণায়নের সীমা 1.5 ডিগ্রি সেলসিয়াস রাখার চেষ্টা করার কথা বলেছে। COP30 সম্মেলন 2025 নভেম্বর মাসে ব্রাজিলের বেলেমেতে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব তাপমাত্রা বর্তমানে প্রাক শিল্প যুগের তুলনায় 1.42 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। জাতিসংঘ মহাসচিব সতর্ক করেছেন যে 1.5 ডিগ্রি সেলসিয়াস উষ্ণায়ন মানবতার জন্য একটি লাল রেখা। আপনারা জানেন আমাদের ভারতবর্ষেও এর আগে এত গরম কোনোদিন হতো না, বা বর্ষা যখন হতো তো এত তীব্র বর্ষা হতো না। আস্তে আস্তে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য অনেক কিছু পরিবর্তন হচ্ছে এবং এগুলি আমাদের জীবনযাপনের জন্য খুব কষ্টকর। তাপমাত্রাকে 1.5 ডিগ্রি সেলসিয়াস রাখার টার্গেট করা হয়েছে। এবার ইউনাইটেড নেশন স্থাপিত হয়েছিল 24শে অক্টোবর 1945 খ্রিস্টাব্দে। এর সদর দপ্তর হলো নিউ ইয়র্ক সিটিতে এবং বর্তমানে এর মহাসচিব এবং প্রধান হলেন অ্যান্টোনিও গুটেরাস।
পরের প্রশ্নটি হলো ভারতের প্রথম প্রযুক্তি ও ভোকেশনাল বিশ্ববিদ্যালয় সাহত কনকলতা বড়ুয়া স্টেট ইউনিভার্সিটি কোথায় স্থাপিত হচ্ছে? ডান দিকে আপনি ছবিতে দেখতে পাচ্ছেন নির্মলা সীতারামন এর শিলান্যাস করছেন। তো সাহত কনকলতা বড়ুয়া স্টেট বিশ্ববিদ্যালয় স্থাপিত করা হচ্ছে গোহপুরে। এই বিশ্ববিদ্যালয়টি অসমের বিশ্বনাথ জেলার গোহপুরে স্থাপিত হচ্ছে। এটি ভারতের প্রথম প্রযুক্তি ও ভোকেশনাল শিক্ষা ও প্রশিক্ষণ অর্থাৎ টিভেট বিশ্ববিদ্যালয় হবে। বিশ্ববিদ্যালয়টি কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরিটি, ড্রোন প্রযুক্তি, কোয়ান্টাম কম্পিউটিং এর মতো আধুনিক ক্ষেত্রগুলিতে প্রশিক্ষণ দেবে। তো এটি আসামে স্থাপিত করা হচ্ছে। তো আসামের রাজধানী হলো দিসপুর। আসামের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন হেমন্ত বিশ্ব শর্মা এবং আসামের বর্তমানের গভর্নর হলেন লক্ষ্মণ প্রসাদ আচার্য। পরের প্রশ্নটি হলো কোন নোবেল বিজয়ী জীবনবিজ্ঞানী সম্প্রতি মৃত্যুবরণ করেছেন? এটি আজকের ভিভিআইপি কোয়েশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ ইনি যে বৈজ্ঞানিক যার ছবি আপনি ডান দিকে দেখতে পাচ্ছেন, এনার নাম হলো জেমস ডি ওয়াটসন। জেমস ডি ওয়াটসন নোবেল বিজয়ী জীবনবিজ্ঞানী যিনি সম্প্রতি মৃত্যুবরণ করেছেন। তিনি 1962 সালে ডিএনএ এর দুই কুণ্ডলিনী গঠন আবিষ্কার করেছিলেন, যার জন্য তিনি নোবেল পুরস্কার পান। ফ্রান্সিসি ক্রিক ও মেরিন উইলকিনসনের সাথে তিনি এই আবিষ্কার করেছিলেন, যা মাত্র 25 বছর বয়সে তিনি যুগান্তকারী আবিষ্কার করে ঘটিয়েছিলেন এবং বর্তমানে ইনি মৃত্যুবরণ করেছেন। তো জেমস ডি ওয়াটসন পরলোক গমন করেছেন। পরের প্রশ্নটি হলো ইসরো ভারতীয় মহাকাশচারীকে চাঁদে পাঠানোর নিরাপদে ফিরিয়ে আনার লক্ষ্য কত সালের মধ্যে অর্জন করবে? তো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন মহাকাশচারীকে চাঁদে পাঠিয়ে নিরাপদে ফিরিয়ে আনার একটি লক্ষ্যমাত্রা ঠিক করেছে এবং এটি ঠিক করা হয়েছে 2040 সালের মধ্যে। ইসরো চেয়ারম্যান ডক্টর ভি নারায়ণন ঘোষণা করেছেন ভারত 2040 সালের মধ্যে একজন ভারতীয় অ্যাস্ট্রোনটকে চাঁদে পাঠিয়ে নিরাপদে ফিরিয়ে আনার লক্ষ্য রেখেছে। ইসরো 2028 সালে ভারতের মহাকাশ স্টেশনের প্রথম মডিউল চালু করবে এবং 2035 সালের মধ্যে 5টি মডিউল সম্পন্ন করবে। এবার এটি ইসরো করবে। তো ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন 1969 সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর হলো বেঙ্গালুরুর অন্তরিক্ষ ভবনে। বর্তমানে এর চেয়ারম্যান হলেন ডক্টর ভি নারায়ণন। পরের প্রশ্নটি হলো পৃথিবীতে প্রথমবারের মতো কোন প্রাচীন উড়ন্ত সরীসৃপের পাচনতন্ত্র থেকে উদ্ভিজ আহারের সরাসরি প্রমাণ পাওয়া গিয়েছে? ডান দিকে আপনি যা ছবি দেখছেন এই প্রাণীর নাম হলো সিনেপটেরাস এটাভিসমাস। সিনেপটেরাস এটাভিসমাস প্রজাতির প্রেটোসারের জীবাশ্ম থেকে প্রথমবারের মতো পাচনতন্ত্রে উদ্ভিজ উৎপাদন সরাসরি প্রমাণ পাওয়া গিয়েছে। ফসিলের পাকস্থলীতে 320টি ফাইটোলিথ যেগুলি উদ্ভিদের ক্ষুদ্র সিলিকা কণা হয় এবং গ্যাস্ট্রোলিথ যেগুলি খাদ্য গুঁড়ো করতে সহায়ক পাথর পাওয়া গেছে। এই আবিষ্কার প্রমাণ করে যে কিছু প্রেটোরাস উদ্ভিদজীবী ছিল যা পূর্বে দীর্ঘদিন ধরে বিতর্কিত ছিল। এই প্রেটোরাস প্রায় 120 মিলিয়ন বছর আগে চীনের উত্তর পূর্বাঞ্চলে বাস করত। আমি আপনাদের বারবার একটি কথা বলেছি যে কারেন্ট অ্যাফেয়ার্স জিকের মতো বিষয় নয় যাকে আপনি মুখস্থ করে স্টোর করে রেখে দেবেন। এটি প্রতিনিয়ত পরিবর্তিত হতে থাকে, অর্থাৎ আপনি আজকে যেটা পড়ছেন সেটা 6 মাস পরে রিলেভেন্ট নাও হতে পারে। তাই এটিকে পড়ে মুখস্থ করার সব থেকে সহজ উপায় হলো আপনি রোজ সকালবেলা উঠে রাইট পাথের কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিওটি দেখে নিন এবং রাত্রে শোয়ার আগে এই ভিডিওর পিডিএফ ডেসক্রিপশন বক্স থেকে অথবা টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে একবার রিডিং পড়ে শুয়ে পড়ুন। আমি কথা দিচ্ছি যদি আপনি এই অভ্যাসটি তৈরি করতে পারেন তাহলে পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স একটিও প্রশ্ন আপনার ভুল হবে না। পরের প্রশ্নটি হলো কোন লেখক 2025 সালে ডেটন লিটারেরি পিস প্রাইজ জীবন্ত কৃতিত্ব পুরস্কার পেয়েছেন? ডান দিকে আপনি যে ব্যক্তির ছবি দেখছেন ইনি হচ্ছেন নান আদার দেন সালমান রুশদি এবং ইনি ডেটন লিটারেরি পিস প্রাইজ জীবন্ত কৃতিত্ব পুরস্কার পেয়েছেন। সালমান রুশদি এই পিস প্রাইজের অ্যাম্বাসেডর রিসার্চ সি হেলব্রুক লাইফ টাইম কৃতিত্ব পুরস্কার লাভ করেছেন। তিনি 2022 সালের নিকটবর্তী জীবাণু আক্রমণ থেকে বেঁচে ওঠার পর এই স্বীকৃতি পান। তার পরবর্তী কাজ দ্য 11th আওয়ার প্রকাশিত হয়। এই পুরস্কার সাহিত্যের মাধ্যমে শান্তি প্রচারের জন্য দেওয়া হয়েছে। তার অন্যান্য উল্লেখযোগ্য বইগুলি হল নাইফ মেডিটেশন আফটার অ্যান অ্যাটেম্পটেড মার্ডার যেটি 2024-এ, ভিক্টরি সিটি যেটি 2023-এ,
কুইসেট যেটি 2019-এ, মিডনাইট চিলড্রেন্স মোস্ট ফেমাস বুক যেটি 1981-তে, এবং মিডনাইট চিলড্রেন্স বইয়ের জন্যই তিনি 1981 সালের বুকার পুরস্কারও জিতেছিলেন। পরের প্রশ্নটি হলো, কোন ক্রিকেটারকে বঙ্গভূষণ পুরস্কার ও ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পদে নিয়োগ করা হয়েছে? ডান দিকে আপনি একটি অ্যাওয়ার্ড শোর ছবি দেখতে পাচ্ছেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, সৌরভ গাঙ্গুলি এবং অন্যান্য নামকরা ব্যক্তিত্বরা মিলে রিচা ঘোষ, যিনি আমাদের আইসিসি উমেন্স ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের টিমের একজন সদস্য, তাকে এই অ্যাওয়ার্ডটি দিচ্ছেন। তো ভারতের নারী ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ী উইকেটকিপার ব্যাটসম্যান রিচা ঘোষকে পশ্চিমবঙ্গ সরকার বঙ্গভূষণ পুরস্কার প্রদান করেছেন এবং তাকে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ডিএসপি হিসাবে নিয়োগ করেছে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল তাকে 1 লক্ষ টাকা প্রতি রান হিসাবে মোট 34 লক্ষ টাকা পুরস্কার দিয়ে সম্মানিত করেছে। রিচা ঘোষ শিলিগুড়ির 22 বছর বয়সী ক্রিকেটার এবং প্রথমবারের মতো বিশ্বকাপ জেতা বাঙালি ক্রিকেটার হিসাবে ইতিহাস গড়েছে। এবার এটি পশ্চিমবঙ্গ করেছে, তো পশ্চিমবঙ্গের রাজধানী হলো কলকাতা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গের বর্তমানে গভর্নর হলেন সিবি আনন্দ বোস। আপনারা কমেন্ট করে জানাবেন যে পশ্চিমবঙ্গের রাজ্যীয় পশু এবং পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কি। পরের প্রশ্নটি হলো, মিত্র শক্তি 2025 ভারত শ্রীলঙ্কা যৌথ সামরিক মহড়া কোথায় শুরু হয়েছে? তো মিত্র শক্তি 2025 ভারত শ্রীলঙ্কা যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে বেলাগাভিতে। এটি কর্ণাটকের বেলাগাভি ফরেন ট্রেনিং নোডে শুরু হয়েছে। রাজপুতানা রেজিমেন্ট ও গাজাবা রেজিমেন্ট সেনাকর্মীরা এতে অংশ নিয়েছেন। ড্রোন ও চালকবিহীন আকাশযান ব্যবহার হচ্ছে এবং যোগব্যায়াম ও অনুশীলনও করা হচ্ছে এই এক্সারসাইজে। তো এটি শ্রীলঙ্কার সাথে হয়েছে। তো শ্রীলঙ্কার সাংবিধানিক রাজধানী হলো শ্রী জয়বর্ধনেপুরম কোট্টে এবং কমার্শিয়াল ক্যাপিটাল হলো কলম্বো। শ্রীলঙ্কার অফিসিয়াল মুদ্রা হলো শ্রীলঙ্কান রুপি এবং অনুরা কুমার দিসানায়কে হলেন বর্তমান রাষ্ট্রপতি। একটা তথ্য আপনারা অবশ্যই মুখস্থ করে নিন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এপ্রিল 2025-এ শ্রীলঙ্কার সর্বোচ্চ নাগরিক সম্মান মিত্রা বিভূষণ পুরস্কার প্রদান করা হয়েছে। তো নরেন্দ্র মোদী পেয়েছেন শ্রীলঙ্কার সর্বোচ্চ নাগরিক সম্মান মিত্রা বিভূষণ। পরের প্রশ্নটি হলো, ভারতের প্রথম মহিলা রেসার হিসাবে কে 2025 সালের জাতীয় কার্টিং চ্যাম্পিয়নশিপ জিতেছেন? তো ডান দিকে আপনি যার ছবি দেখতে পাচ্ছেন এর নাম হলো আরসি গুপ্তা। 9 বছর বয়সী আরসি গুপ্তা দিল্লি পাবলিক স্কুল ফরিদাবাদের শিক্ষার্থী। 2025 সালের FMSCI জাতীয় কার্টিং চ্যাম্পিয়নশিপ মাইক্রোম্যাক্স ক্লাসে জয়ী হয়েছে। তিনি মিক্স গ্রিডে ছেলে মেয়েদের সঙ্গে প্রতিযোগিতা করে এই খেতাব অর্জন করেছেন। চ্যাম্পিয়নশিপের অনুষ্ঠিত হয় মকো কার্টোপেক্স সার্কিট বেঙ্গালুরুতে। আরসি ভারতের রোট্যাক্স কার্টিং সিরিজের 21 বছরের ইতিহাসে প্রথম মহিলা চ্যাম্পিয়ন ও একসঙ্গে সবথেকে কম বয়সী বিজয়ী। এবারে আজকের হোমওয়ার্ক কোয়েশ্চেন। আজকের হোমওয়ার্ক কোয়েশ্চেনটি হলো, কোন রাজ্য মহিলা কর্মচারীদের মাসিক ছুটির জন্য বার্ষিক 12 দিনের বেতনভুক্ত ছুটি প্রদান করেছে, অর্থাৎ মহিলাদের মেনস্ট্রুয়াল পিরিয়ডের জন্য বছরে 12টি স্যালারিড ছুটি প্রদান করেছে? এই 4টি অপশন দেওয়া রইল, যার মধ্যে থেকে সঠিক উত্তরটি এই প্রশ্নের তথ্য সহ আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি এর উত্তর আপনারা না জানেন তাহলে গতকালের ভিডিও দেখবেন আমাদের, অথবা গুগল সার্চ করবেন, কিন্তু অবশ্যই উত্তরটি লিখে জানাবেন, কারণ একবার আপনারা যেটা লিখে দেবেন সেটা আপনারা সহজে ভুলবেন না। এবারে গতকালের হোমওয়ার্ক কোয়েশ্চেনের উত্তর। গতকালের হোমওয়ার্ক কোয়েশ্চেন ছিল, ভারতের জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস কবে পালিত করা হয়? তো ভারতের জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস পালিত করা হয় 7ই নভেম্বর। রাইট পাথের তরফ থেকে এটা ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটি আপনাদের পছন্দ হলে এবং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটিও প্রেস করবেন, যাতে আমরা এই ধরনের আরো কন্টেন্ট আপনাদের জন্য আনতে পারি। ভিডিওটি কেমন লাগলো সে বিষয়ে অবশ্যই নিজের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি পছন্দ হলে নিজস্ব বন্ধুদের এডুকেশন গ্রুপে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে এই ভিডিও দেখে আরো সবাই উপকৃত হতে পারে। এই ভিডিওর পিডিএফ আপনি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারেন অথবা টেলিগ্রাম চ্যানেল থেকেও ডাউনলোড করতে পারেন। টেলিগ্রাম চ্যানেল জয়েন করার লিংক আপনি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এখানে এছাড়াও আপনি অন্যান্য পরীক্ষা সম্পর্কে আপডেট এবং ফ্রি কন্টেন্টও পেয়ে যাবেন।
লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই আমাদের রাইট পাথের ফেসবুক এবং ইনস্টা পেজ ফলো করতে ভুলবেন না। ইনস্টা ও ফেসবুক পেজের লিংক আপনি ডেসক্রিপশন বক্সেই পাবেন। আজকের মতো এইটুকু। আবার কাল দেখা হবে কালকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। নিজের খেয়াল রাখুন এবং পড়াশোনা ভালো করে চালিয়ে যান। জয় হিন্দ।